আসসালামু আলাইকুম। আমরা আজকে কেমিস্ট্রির গ্রুপ নম্বর যে 15 আছে, 15 যে রাসায়নিক যে বিক্রিয়া আছে, আমরা এই বিক্রিয়াগুলো দেখব, যেটা আমাদের পরীক্ষায় সিকিউ এবং এমসিকিউ সহকারে সকল ভর্তি পরীক্ষায় এটা প্রশ্ন থাকে। তো চলো শুরু করি। তো গ্রুপ নম্বর যে 15 আছে, গ্রুপ নম্বর 15 রাসায়নিক বিক্রিয়া 15 বা যেটাকে আমরা 5 বলি আর কি, এই রাসায়নিক বিক্রিয়া। তো ঠিক আছে, আমরা রাসায়নিক বিক্রিয়া শুরু করি। রাসায়নিক বিক্রিয়া এটা কি গ্রুপ নম্বর 15 কি রাসায়নিক বিক্রিয়া। তো প্রথমে আমরা এখান থেকে হ্যালোজেনের সাথে বিক্রিয়া, আমরা প্রথমে হ্যালোজেনের সাথে বিক্রিয়াটা দেখি। হ্যালোজেনের সাথে বিক্রিয়া, তাহলে প্রথম হলো তোমার কি কার সাথে, প্রথম হলো কি হ্যালোজেনের সাথে বিক্রিয়া, হ্যালোজেনের সাথে বিক্রিয়া। তাহলে গ্রুপ 15 এ হ্যালোজেনের সাথে কি বিক্রিয়া। তো গ্রুপ 15 হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে দুই রকম যৌগ তৈরি করে, একটা ট্রাইহ্যালাইড তৈরি করে, আরটা কি পেন্টাহ্যালাইড তৈরি করে। তো দেখো এখান থেকে ট্রাইহ্যালাইড আর পেন্টাহ্যালাইড কিভাবে। তো গ্রুপ 15 যারা আছে এদের যোজনী 3 আর 5 হইতে পারে। তো সাধারণ যোজনী হলো 3, আর যদি অষ্ট সম্প্রসারণ ঘটে তখন যোজনী তোমার কি হতে পারে, 5 হতে পারে। তো ঠিক আছে, আমরা এখান থেকে একটু এভাবে লেখার চেষ্টা করি, এভাবে একটু লেখো। তো ট্রাইহ্যালাইড, তাহলে আমরা ধরো এখান থেকে আমরা এম, তো এম বলতে আমরা গ্রুপ 15 এর মৌলগুলোকে বুঝালাম আর কি। নলকূপের পানিতে তোমার কি কি সমস্যা, এটা কি আর্সেনিক সমস্যা বিদ্যমান, এটা আর্সেনিক সমস্যা বিদ্যমান। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এক্স, এক্স বলতে আমরা কাকে বোঝালাম, হ্যালোজেনকে বোঝালাম। তো হ্যালোজেন হলো কি ফ্লোরিন, ক্লোরিন, তোমার কি ব্রোমিন, তোমার কি আয়োডিন, এটা কি হ্যালোজেন। আর এখান থেকে আমরা ধরো এম, এটা এখানে ধরো আমরা নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান, এটা আমরা বললাম। আর এখান থেকে আমরা এক্স বলতে আমরা হ্যালোজেনকে বোঝালাম, ওটাকে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, এটাকে আমরা বুঝালাম। ওকে ফাইন। তো আমরা প্রথমে ধরো এখান থেকে এম, তো আমরা জানি গ্রুপ নাম্বার 15 যারা আছে যোজনী 3 আর 5 হয়, তাহলে আমরা যোজনী প্রথম 3 ব্যবহার করি। তো আমরা এখানে যোজনী যদি 3 ব্যবহার করি, যোজনী 3 ব্যবহার করি, তাহলে হ্যালোজেন যারা আছে তাদের যোজনী 1। তাহলে এখান থেকে আমাদের যে যৌগটা গঠিত হবে এটাকে mx3 গঠিত হবে, mx3 গঠিত হবে, হলো। তাহলে mx3 গঠিত হবে, সমতা করো। 3 আছে, এখানে কি 3 দিলা, তাহলে এখান থেকে তোমার কি 3 দিলা, 3 2 নাকি 6, তাহলে এখান থেকে 2 দিতে হবে, তাহলে আমরা এখান থেকে 2 দিলাম। তাহলে এন বলতে তোমার কি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, সবাই তোমার কি হ্যালোজেনের সাথে তোমার কি করে, ট্রাইহ্যালাইড গঠন করে। এখানে কি গঠন করে, এটাকে আমরা বলবো কি ট্রাইহ্যালাইড, এটা কি বলবো ট্রাইহ্যালাইড, এটা কি গঠন করে, ট্রাইহ্যালাইড কি গঠন করে। তো ট্রাইহ্যালাইড গঠনের সময় এখান থেকে আমাদের এই যে তোমার কি এম আছে, অর্থাৎ তোমার কি গ্রুপ নম্বর 15 যারা আছে তাদের যোজ্যতা বা যোজনী কত ব্যবহৃত হয়েছে, এখানে কি 3 কি ব্যবহৃত হয়েছে, এখানে 3 ব্যবহৃত হয়েছে। তাহলে গ্রুপ 15 এর সবাই তোমার কি করে, ট্রাইহ্যালাইড কি গঠন কি করতে পারে। আচ্ছা, এরপরে পেন্টাহ্যালাইডে আসি। তো পেন্টাহ্যালাইডের ক্ষেত্রে ধরো এখান থেকে এম আর তোমার কি x2, তাহলে এখানে তোমার কি গ্রুপ 15 এর যোজনী কত ব্যবহৃত হবে, 5 ব্যবহৃত হবে। তো 5 যদি ব্যবহৃত হয় তাহলে এখান থেকে তোমার কি হবে, mx কি 5 হবে। তাহলে এখানে 2 দিয়ে দাও, এখানে 2 দিলে এখানে 5, এখানে 2 দেওয়া, তাহলে সমতা হয়ে গেল। তাহলে এখানে তোমার কি হবে mx5, তাহলে এখানে যোজনী কত, 5। তো আমরা জানি নাইট্রোজেনের তোমার কি ডি অরবিটাল না থাকার কারণে নাইট্রোজেনের কিন্তু যোজনী কখনো কি হয় না, 5 হয় না। তার মানে কি গ্রুপ 15 এর শুধুমাত্র কি নাইট্রোজেন পেন্টাজে হ্যালাইড, এই নাইট্রোজেন কি পেন্টাহ্যালাইড কি করে না, এই নাইট্রোজেন কি পেন্টাহ্যালাইড কি গঠন করতে পারে না, নাইট্রোজেন কি পেন্টাহ্যালাইড কি গঠন করতে পারে না। তাহলে গ্রুপ 15 এর শুধুমাত্র কি এই নাইট্রোজেন হলো কি পেন্টাহ্যালাইড গঠন করতে পারে না। নাইট্রোজেন বাদ দিয়ে বাকি যারা আছে সবাই তখন কি করবে, এই পেন্টাহ্যালাইড কি গঠন করতে পারবে। তো আমরা এখান থেকে একটা উদাহরণ তাহলে দেখি পরীক্ষায়, এখান থেকে যেটা তোমার অবশ্যই সিকিউতে প্রশ্ন পাবা, ওই প্রশ্নটা একটু এখান থেকে আলোচনা করি, এরপর আমরা পরের টপিকে যাই। তাহলে ধরো আমরা বললাম যে NCl3, তাহলে তোমার কি NCl3 তোমার কি পসিবল, এই NCl3 কি পসিবল, কিন্তু তোমার কি যেটা পসিবল না এটা হলো কি NCl5 কি, এই NCl5 কি পসিবল না। আবার কি সম্ভব বলো দেখি, আবার কি সম্ভব কি PCl যে 3 আছে, PCl3 সম্ভব, সরকার অন্যান্য হ্যালাইড সম্ভব। আবার তোমার কি PCl কি 5 কি সম্ভব নয়। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেন যেটা আছে, যেটা তোমার বোর্ডে বারবার কোশ্চেন ছিল, এটা হলো তোমার কি, এটা তোমার কি কোশ্চেন ছিল আর কি, এটা পরীক্ষায় তোমার কি 4 নম্বরের প্রশ্ন পাবা, 3 নম্বর বা কি 4 নম্বরের প্রশ্ন পাবা, যে NCl5 কেন গঠিত হয় না, PCl কি 5 কি কেন গঠিত হয়, এটা পরীক্ষায় 4 নম্বরের প্রশ্ন পাবা আর কি। তো এখন এখান থেকে আমরা এটা ব্যাখ্যা যদি তোমাকে দেই, অনেকে ব্যাখ্যা জানোই, আমরা ব্যাখ্যাটা আগে দিয়েছিলাম, ব্যাখ্যাটা যদি তুমি দেখো। তাহলে NCl, তাহলে আমরা নাইট্রোজেনের যদি কথা বলি, নাইট্রোজেন তো হলো কেন্দ্রীয় পরমাণু, যার হলো তোমার কি 7। তো আমরা নাইট্রোজেনের যদি ইলেকট্রোমিনাস দেখো 1s2 2s2, এখান থেকে তোমার কি 2p3। তো আমরা যদি এখানে যোজ্যতা স্তর তো দ্বিতীয় শক্তি স্তর, তাহলে এটা কি 2s আর এটা কি 2p, এটা 2s আর কি 2p, তাহলে এটা কি 2s আর 2p, তাহলে এখানে কি 2s আর এটা কি 2p, এখানে 2s আর এটা কি 2p লিখলাম, 2s আর কি 2p। তো 2s এখানে 2টা ইলেকট্রন আছে, আর 2p তে তোমার কি কয়টা ইলেকট্রন আছে, 3টা ইলেকট্রন আছে। হুন্ডির নীতি অনুযায়ী ইলেকট্রনগুলো সবসময় তোমার কি সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজোড় অবস্থা থাকতে চায়।
তাহলে এখানে কয়টি অরবিটাল ফাঁকা আছে বলো দেখি? 3টি অর্ধপূর্ণ অরবিটাল আছে, মানে 3টি বিজুয়াল ইলেকট্রন। তো 3টা বিজুয়াল ইলেকট্রন, তাহলে এখানে একটা কি ক্লোরিন ইলেকট্রন শেয়ার করতে পারবে, এখানে একটা কি ক্লোরিন ইলেকট্রন শেয়ার করতে পারবে, এখানে একটা কি ক্লোরিন ইলেকট্রন শেয়ার করতে পারবে। তাহলে নাইট্রোজেন কয়টা বলো? তাহলে নাইট্রোজেন হলো কি একটা, আর কি ক্লোরিন কয়টা? ক্লোরিন হলো কি 3টা, এই ক্লোরিন কি 3টা মিলে এখানে কি গঠিত হলো? এখানে কি NCl কি 3 গঠিত হলো। তুমি যদি NCl5 যদি গঠন করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? যোজনী পাস হইতে হবে, অর্থাৎ তোমার কি 2s থেকে একটা ইলেকট্রন লাভ দিয়ে ডি অরবিটালে যেতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা যদি ডি অরবিটালের কথা যদি চিন্তা করি, এটা কি কখনো পসিবল? তাহলে দ্বিতীয় শক্তি স্তরে তোমার কি ডি অরবিটাল কি কোনো অস্তিত্ব আছে? নাই। তাহলে দ্বিতীয়, যেহেতু নাইট্রোজেন যেহেতু দ্বিতীয় পর্যায়ের মৌল, এই দ্বিতীয় পর্যায়ের মৌলে ডি অরবিটালে কি নাই? কোনো অস্তিত্ব নাই। তাহলে অস্তিত্ব না থাকার কারণে তো এখান থেকে নাইট্রোজেন থেকে ইলেকট্রন লাভ দিয়ে কখন কি ডি অরবিটালে যাইতেও পারবে না। তার মানে নাইট্রোজেনের পক্ষে অষ্টক সম্প্রসারণ করাও কি সম্ভব নয়। তাহলে অষ্টক সম্প্রসারণ যেহেতু করা সম্ভব নয়, তার মানে কি এই NCl যে 5, এই NCl5 কি গঠিত হওয়া সম্ভব না। তাহলে পরীক্ষায় আনসার কি লিখবা? আনসার লিখবা নাইট্রোজেন যেহেতু দ্বিতীয় পর্যায়ের মৌল। কোন পর্যায়ের মৌল? দ্বিতীয় পর্যায়ের মৌল। তাহলে দ্বিতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে ডি অরবিটালে কি নাই? কোনো অস্তিত্ব নাই। তো ডি অরবিটালে অস্তিত্ব না থাকার কারণে তোমার কি NCl3 গঠন করা সম্ভব হবে, কিন্তু NCl5 গঠন করা সম্ভব হবে না। আচ্ছা, এই নাইট্রোজেন বাদ দিয়ে গ্রুপ নম্বর 15 যারা আছে, বাকি সবারই কিন্তু অষ্টক সম্প্রসারণ ঘটবে। ওটা একটু বলে দিই। এটা হলো ধর আমরা প্রথমে বললাম যে PCl3 বললাম, তাহলে PCl3 আর PCl5টা ব্যাখ্যা করে দিচ্ছি। PCl3ও সম্ভব, PCl5ও সম্ভব। কেন সম্ভব এটা একটু ব্যাখ্যা করে দিই। তাহলে দেখো PCl3, তাহলে PCl3 যেটা আছে, তাহলে ফসফরাস, তাহলে ফসফরাস তো হলো কত? 15। তাহলে ফসফরাস যদি 15 হয়, তাহলে কি 1s2, তোমার কি 2s2, এটা কি 2p6, এটা তোমার কি 3s2, এটা তোমার কি হবে? এই 3s2 কি 3p3। তার যোজ্যতা স্তর হলো তৃতীয় শক্তি স্তর। তাহলে তৃতীয় শক্তি এটা কি 3s, আর এটা কি 3p, এটা কি 3s, আর এটা কি 3p। তাহলে এটা কি 3s, আর এটা কি 3p। তাহলে 3s এ কি 2টা ইলেকট্রন, আর 3p তে তোমার কি 3টা ইলেকট্রন। ওকে, সো প্রথমে ধরো এখান থেকে আমরা দেখলাম যে এখানে নাইট্রোজেনের ফসফরাসের স্বাভাবিক অবস্থায় যোজনী 3। তাহলে এখানে ধরো 3টা ক্লোরিন ইলেকট্রন শেয়ার করলো, 3টা ক্লোরিন ইলেকট্রন শেয়ার করলে তোমার কি এখান থেকে কি গঠিত হলো? এটা কি PCl3 গঠিত হলো, এটা কি PCl গঠিত হলো। ওকে, আবার দেখো একটা জিনিস দেখো, এই উদ্দীপিত অবস্থায় তুমি যদি ফসফরাসকে যদি কি করো? উত্তেজিত করো, মানে বাইরে থেকে যদি শক্তি দাও, তাহলে এই ফসফরাসের 3s থেকে একটা ইলেকট্রন লাভ দিয়ে 3d তে যাইতে পারে। তাহলে এখন তুমি আমাকে এটা বলো যে ফসফরাস যে আছে, এই ফসফরাস কি তোমার কি কোন পর্যায়ের মৌল? তাহলে ফসফরাস হলো কি তৃতীয় পর্যায়ের মৌল। তাহলে ফসফরাস যেহেতু তৃতীয় পর্যায়ের মৌল, তার মানে এর কি 3s ও সম্ভব, 3p ও সম্ভব, 3d ও সম্ভব। কিন্তু ফসফরাসে মাত্র 15টা ইলেকট্রন আছে, ইলেকট্রন থাকার কারণে এটা 3p তে পর্যন্ত যায়, 3d তে যাওয়ার প্রয়োজন হয়। কিন্তু তার কি আছে? অরবিটাল আছে, বাট অরবিটাল ইলেকট্রন যাওয়ার প্রয়োজন হয় না আর কি। আর তুমি দেখো এই 3s কে উদ্দীপিত করলো, তাহলে 3s থেকে এই যে তোমার এখান থেকে একটা যে ইলেকট্রন, এই একটা ইলেকট্রন কি লাভ দিয়ে তোমার কি কোথায় চলে গেল? একটা ইলেকট্রন লাভ দিয়ে কি 3d তে চলে গেল। তো 3d তে যদি চলে যায়, তাহলে এখন তোমার কি দেখো তো এখানে একটা কি ক্লোরিন বসতে পারবে। এখন ধরো এখান থেকে একটা কি ক্লোরিন বসতে পারবে, আবার এখানে একটা কি ক্লোরিন বসতে পারবে। তাহলে কয়টা ক্লোরিন বসলো? 5টা। তাহলে কি 5টা বসলো, মানে এখানে কি গঠিত হলো? PCl5 কি গঠিত হলো। তাহলে এই ফসফরাসের অষ্টক সম্প্রসারণ হয়েছে কিনা? অষ্টক সম্প্রসারণ মানে হলো সর্বশেষ কক্ষপথে থাকার কথা ছিল 8টা ইলেকট্রন, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 12টা। এদের 2টা, আর এখানে আছে 6টা, তোমার কি এখানে 2টা, আর এখানে কি 6টা, 6 2 কি 8, 8 2 কি 10। তাহলে এখন সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকার কথা কি কয়টা? 8টা, কিন্তু এখানে ইলেকট্রন আছে কি কয়টা? PCl5 এ সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কি 10টা। তা 10টা যেহেতু আছে, তাহলে কি অষ্টক সংকোচন হয়েছে নাকি অষ্টক সম্প্রসারণ হয়েছে? অষ্টক সম্প্রসারণ হয়েছে। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখিও। তো ফসফরাসের মানে ধরো গ্রুপ 15 যখন যোজনী 3 ব্যবহৃত হয়, যোজনী কত ব্যবহৃত হয়? যোজনী 3 ব্যবহৃত হয়, তখন সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 8টা। আর যোজনী যখন কি 5 ব্যবহৃত হয়, তখন সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 10টা। তাহলে কোন অবস্থায় গ্রুপ 15 অষ্টক সম্প্রসারণ ঘটে? এটা কি যোজনী 5 অবস্থায় অষ্টক সম্প্রসারণ ঘটে, যোজনী 3 অবস্থায় কিন্তু কি ঘটে না? অষ্টক সম্প্রসারণ ঘটে না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম PCl3 সম্ভব, PCl5 সম্ভব, তবে NCl3 সম্ভব, NCl5 সম্ভব নয়। এটা পরীক্ষা সিকিউ বর্ষ পাবো আর কি। আচ্ছা, তাহলে আমাদের এটা হ্যালাইডের বিক্রিয়া আমরা ক্লিয়ার। তাহলে আমরা এরপর এখান থেকে আরেকটা দেখি, এটা একটু বড় টপিকস। এটা হলো কি হ্যালাইডের, এটা কি হ্যালাইডের আর্দ্র বিশ্লেষণ। এটা কি হ্যালাইডের আর্দ্র বিশ্লেষণ, অর্থাৎ এই যে হ্যালাইড গুলো আছে, এই হ্যালাইড গুলা পানির সাথে বিক্রিয়া করবে কিনা, হ্যালাইডের আর্দ্র বিশ্লেষণ। তো গ্রুপ 15 এর ক্ষেত্রে নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে শুধুমাত্র নাইট্রোজেনের NF যে 3 আছে, এই NF3 কি করে না? NF3 আর্দ্র বিস্তৃত হয় না। তাহলে এই NF3 কি হবে না? এই NF যে 3 আছে, এই NF3 তোমার কি হয় না? এই NF3 কি আর্দ্র বিশ্লেষিত? NF3 তোমার কি হয় না? এই NF3 কি আর্দ্র বিস্তৃত হয় না। বাকি যারা আছে সবাই আর্দ্র বিস্তৃত হয়। তো NF3 কেন আর্দ্র বিস্তৃত হয় না, এটা আগে একটু ব্যাখ্যা দিই। এখান থেকে আমরা পড়তে গিয়ে অনেকগুলো টপিক শিখবো, যেটা তোমার পরবর্তীতে অনেক কাজে লাগবে। NF3 কেন আর্দ্র বিস্তৃত হয় না দেখো। তো আর্দ্র বিস্তৃত হওয়া মানে পানির সাথে বিক্রিয়া করা। তো এখন তোমাকে যদি বলি, তাহলে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন কোন পর্যায়ের মৌল বলো দেখি? নাইট্রোজেন হলো কি দ্বিতীয় পর্যায়ের মৌল।
তো নাইট্রোজেন যেহেতু কি দ্বিতীয় পর্যায়ের মৌল, তার মানে কি নাইট্রোজেনে তোমার কি ডি অরবিটালে কোনো অস্তিত্ব নাই, তাহলে এর পক্ষে অষ্টক সম্প্রসারণ কি করা সম্ভব না। আবার এখানে ফ্লোরিন যেটা আছে, এই ফ্লোরিনও কোন পর্যায়ের মৌল, তাহলে ফ্লোরিনও এখানে কি দ্বিতীয় পর্যায়ের মৌল, তাহলে ফ্লোরিন যেহেতু দ্বিতীয় পর্যায়ের মৌল, এর পক্ষে কি অষ্টক সম্প্রসারণ সম্ভব নয়। তাহলে নাইট্রোজেন এবং কি ফ্লোরিন এই দুইজনে কারো পক্ষেই তোমার কি হবে না, অষ্টক সম্প্রসারণ করা যেহেতু সম্ভব না, তাহলে এরা দুইজনে কেউই তোমার কি করবে না, মানে এই NF3টা পানির সাথে বিক্রিয়া করবে না। তাহলে NF3 কি করবে না, NF3 কি পানির সাথে তোমার কি কোনো বিক্রিয়া দেখাবে না, NF3 কি পানির সাথে কি কোনো বিক্রিয়া দেখাবে না। কেন দেখাবে না, কারণ এখানে কি নাইট্রোজেন এবং কি ফ্লোরিন এই দুজনে হলো দ্বিতীয় পর্যায়ের মৌল হওয়ার কারণে এরা কি কেউ পানির সাথে কি করবে না, কোনো বিক্রিয়া দেখাবে না। এটা হলো আনসার। NF3 পানির সাথে বিক্রিয়া দেখায় না, বাট এখান থেকে যেটা প্রশ্ন, এটা হলো যেটা পরীক্ষা প্রশ্ন পাবা, NCl, এই NCl আর্দ্র বিশিষ্ট হয়। তাহলে এখান থেকে এই NCl যে আছে, এখান থেকে এই যে NCl আছে, এখান থেকে এই NCl কি হবে, এখান থেকে যে NCl আছে, এই NCl কি আর্দ্র বিশিষ্ট হয়। তো এটা তোমার পরীক্ষা প্রশ্ন পাবা আর কি, এটা তুমি শিখিত প্রশ্ন পাবা যে NCl এর আর্দ্র বিশ্লেষণ কি ব্যাখ্যা করো। তো এটা একটু আলাদা, তো আমি তোমাকে NCl আর্দ্র বিশিষ্ট হয় এটা একটু পরে আসতেছি। তার আগে আমি তোমাকে একটু কনফিউশন তৈরি করি তোমার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। আমরা এর আগে গ্রুপ নাম্বার 14-এ পড়ছিলাম CCl4। আমরা কি পড়ছিলাম, CCl4 এর তোমার কি হয় না, এই CCl4 কি পানির সাথে কি করে না, এই CCl4 কি পানির সাথে বিক্রিয়া করে না, এই পানির সাথে কি বিক্রিয়া করে না। আচ্ছা, প্রশ্ন হলো CCl4 কেন পানির সাথে বিক্রিয়া করে না, আমরা কি বলছিলাম। তো CCl4 পানির সাথে বিক্রিয়া করে না, আমরা এটা বলছিলাম যে CCl4 এর এই যে কার্বন আছে, কার্বন হলো তোমার কি কোন পর্যায়ের মৌল। তো আমরা বলছিলাম এই কার্বন হলো এখানে কি কোন পর্যায়ের মৌল, কার্বন হলো কি দ্বিতীয় পর্যায়ের মৌল। তো কার্বন যেহেতু কি দ্বিতীয় পর্যায়ের মৌল, তাহলে এর কিনে বল দেখি, ডি অরবিটালে কি অস্তিত্ব না থাকার কারণে কার্বন টেট্রাক্লোরাইড কার সাথে পানির সাথে কি বিক্রিয়া করে না। এখন আমি তোমাকে বলি, তাহলে আমি যদি এখন তোমাকে বলি এই NCl, তাহলে NCl যে 3 যেটা আছে, এই NCl যে 3 যেটা আছে, তাহলে এখন দেখো এই NCl এর কেন্দ্রীয় যে পরমাণু, বুঝো এই NCl এর কেন্দ্রীয় যে পরমাণু, এই NCl এর কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, এই নাইট্রোজেনও কোন পর্যায়ের মৌল বলো দেখি, এই নাইট্রোজেনও কি দ্বিতীয় পর্যায়ের মৌল। তাহলে নাইট্রোজেনও তোমার কি নেই বলো দেখি, নাইট্রোজেনও তোমার কি ডি অরবিটালে অস্তিত্ব নেই, কিন্তু এই নাইট্রোজেন তোমার কি পানির সাথে কি বিক্রিয়া করতেছে। তাহলে বিষয়টা দেখো, CCl4 এর কার্বন দ্বিতীয় পর্যায়ের মৌল ডি অরবিটালে অস্তিত্ব না থাকার কারণে সে পানির সাথে কি কোনো বিক্রিয়া করে না। তো সিমিলারলি তোমার কি নাইট্রোজেন তো দ্বিতীয় পর্যায়ের মৌল, এরও তো ডি অরবিটাল নাই, তাহলে এও তো পানির সাথে বিক্রিয়া করার কথা না, কিন্তু NCl কি পানির সাথে কি করে, বিক্রিয়া করে। এন্ড প্রশ্ন হলো CCl4 পানির সাথে কেন বিক্রিয়া করে না, NClটাকে কেন পানির সাথে বিক্রিয়া করতেছে, দুইজনে তো দ্বিতীয় পর্যায়ের মৌল হচ্ছে। তো এখন এটা আমরা পরের কনসেপ্টে আসি। এখন দেখো খুব ভালোভাবে বুঝতে পারবা, এই CCl4 এর সাথে এখানে কি ক্লোরিন আছে, কি আছে, ক্লোরিন। তাহলে ক্লোরিন, তাহলে এই যে ক্লোরিন আছে, তাহলে ক্লোরিন কি কোন পর্যায়ের মৌল বলো দেখি, এই যে ক্লোরিন আছে, ক্লোরিন হলো কি তৃতীয় পর্যায়ের মৌল। তাহলে তৃতীয় পর্যায়ে যে মৌল আছে, এই তৃতীয় পর্যায়ের মৌলের তোমার কি ডি অরবিটালে তোমার কি অস্তিত্ব আছে। আর এখানে তোমার কি NCl এ তোমার কি এই যে তোমার কি ক্লোরিন, তাহলে ক্লোরিন কোন পর্যায়ের মৌল, এই ক্লোরিন যে আছে, এই ক্লোরিন হলো কি তৃতীয় পর্যায়ের মৌল, এই তৃতীয় পর্যায়ের মৌল কি ক্লোরিন হওয়ার কারণে এ তোমার কি আছে, ডি অরবিটালে কি অস্তিত্ব আছে। আচ্ছা, ক্লোরিনের ডি অরবিটালে অস্তিত্ব থাকলে আসলে আর্দ্র বিশ্লেষণ কি হবে কিনা। তো আমরা এখান থেকে জানি আর্দ্র বিশ্লেষণ হওয়ার জন্য এই যে পানি থেকে, পানি যে লোন পেয়ার আছে, আর্দ্র বিশ্লেষণ হওয়ার জন্য কি পানি থেকে কি লোন পেয়ার গ্রহণ করতে হবে। তো পানি থেকে আইদার লোন পেয়ারটা কি তোমার কি কেন্দ্রীয় পরমাণু গ্রহণ করতে হবে, অথবা তোমার কি কেন্দ্রীয় পরমাণুর সাথে যে আছে সে গ্রহণ করবে। তো এখন দেখো এই পানি থেকে যে লোন পেয়ার, এই লোন পেয়ারটা এই কার্বনের পক্ষে কখনো কি গ্রহণ করা কি সম্ভব না। এখানেও এই পানি থেকে যে লোন পেয়ারটা, এই লোন পেয়ারটা নাইট্রোজেনের পক্ষে কখনো গ্রহণ করা সম্ভব না, কারণ দ্বিতীয় পর্যায়ের মৌলে ডি অরবিটাল নাই। কিন্তু এই পানি থেকে লোন পেয়ারটা গ্রহণ করা, এখানেও কার্বনের ক্লোরিনের পসিবল, তাহলে ক্লোরিনের তৃতীয় পর্যায়ের মৌল। এই পানি থেকে যে লোন পেয়ারটা, এই লোন পেয়ারটা এখানেও ক্লোরিন গ্রহণ করা পসিবল, কারণ ক্লোরিন কি তৃতীয় পর্যায়ের মৌল। এন্ড প্রশ্ন হলো CCl4 এর এই পানি থেকে ক্লোরিন এই লোন পেয়ারটা গ্রহণ করে না, কিন্তু এখান থেকে এই যে পানি, এই পানি থেকে এখানে NCl3 ক্ষেত্রে এই পানি থেকে ক্লোরিন কি করে, লোন পেয়ারটা গ্রহণ করে। তাই ক্লোরিন এই জায়গায় লোন পেয়ার গ্রহণ করে না, এখানে লোন পেয়ার গ্রহণ করে, এটা কারণ কি। তো এটার এখন কি মূল যে কারণটা, এটা নির্ভর করবে তড়িৎ ঋণাত্মকতার উপরে, কার উপরে, তড়িৎ ঋণাত্মকতার উপরে। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতার উপরে কিভাবে নির্ভর করে, আমরা যে ধরো জারণ মান যেটা পড়ছিলাম যে ইলেকট্রোম্যাগ কোন দিকে যাবে, এটা কিভাবে ডিপেন্ড করে। আচ্ছা, এটা একটা ছোট্ট একটা তোমাকে ট্রিক শিখাই এখান থেকে, পরে তুমি এটা বিস্তারিত পড়াবো। তা ধরো এখানে A আর B দুইটা মৌল, তো A আর B দুইটা মৌল, এরা ইলেকট্রন শেয়ার করছে, শেয়ার করতে ইলেকট্রোম্যাগটা মাঝখানে আছে। এই ইলেকট্রোম্যাগটা কি মাঝখানে থাকবে নাকি যে কোনো একদিকে সরে যাবে, এটা ডিপেন্ড করে হলো তড়িৎ ঋণাত্মকতার উপরে। লেটস সে আমরা ধরে নিলাম এখানে A যে আছে, A এর তড়িৎ ঋণাত্মকতার মান হলো কি তর্ক 3, আর এখানে B যে আছে, B এর তড়িৎ ঋণাত্মকতার মান ধরো আমরা এখান থেকে ধরলাম, ধরো কত ধরলাম আমরা এখান থেকে, ধরো 3.5 ধরলাম লেটস সে। এখন তুমি বলো এখান থেকে তোমার এই যে তোমার কি এই
এ আর বি এর মধ্যে কার তড়িৎ ঋণাত্মক মান বেশি? বি এর। মনে রাখবা যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি ইলেকট্রনের প্রতি তার আকর্ষণটা কি বেশি কাজ করে। তাহলে এ আর বি থেকে তোমাকে এই ইলেকট্রোম্যাগনেট কার দিকে সরে যাবে? বি দিয়ে সরে যাবে। তো ইলেকট্রোম্যাগনেটটা যার দিকে সরে যায় তার দিকে হলো কি মাইনাস চার্জ, আর যার থেকে সরে যায় তার দিকে কোন চার্জ হয়? প্লাস চার্জ হয়। আচ্ছা তাহলে এখন তুমি যদি তোমাকে যদি বলি তাহলে এখানে ধরো কি এ একটা যৌগ, বি আর একটা কি যৌগ, আমরা ধরো বি না, আমরা ধরো এখানে সি নিলাম। তো তুমি বলে যে ভাই এ এর কি তড়িৎ ঋণাত্মকতা কি 3 আছেন, আর সি এর তড়িৎ ঋণাত্মকতা কি ধরো 2.1 আছে। তাহলে এখন বলো এ আর সি এর মধ্যে ইলেকট্রন ম্যাগনেট কার দিকে সরে যাবে বলো দেখি? এটাকে এ দিয়ে সরে যাবে। তাহলে যার দিকে সরে যাবে তার দিকে কি মাইনাস চার্জ, কারণ ইলেকট্রন চার্জ ঋণাত্মক, যখন মাইনাস চার্জ, আর যার দিক থেকে সরে আসবে তার দিকে কি প্লাস চার্জ। ওই যে আংশিক জন্য আমরা ডাল ব্যবহার করি আর কি, এটা আমরা পরে শিখবো, এটা কি পরে শিখবো, আপাতত এটা বুঝলাম। তাহলে এখন আমরা এইটা একটু ব্যাখ্যা করি। এখান থেকে আমরা যদি এটা একটু ব্যাখ্যা করি তাহলে ধরো কার্বন আর ক্লোরিন, এটা দেখো আমরা দেখি কার্বন আর কি ক্লোরিন আর নাইট্রোজেন আর কি ক্লোরিনটা ব্যাখ্যা করি। তো কার্বন আর কি ক্লোরিন, তাহলে কার্বন আর কি ক্লোরিনের ইলেকট্রন ম্যাগনেট কার দিকে যাবে আমরা এটা একটু এখান থেকে দেখি। তো কার্বনের তড়িৎ ঋণাত্মকতার যে মান, কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 2.5, আর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো কি 3। তাহলে বলতো শেয়ারকৃত যে ইলেকট্রন ম্যাগনেট, এই ইলেকট্রন ম্যাগনেট কার দিকে যাবে? ক্লোরিন দিয়ে যাবে। তাহলে ক্লোরিন কি মাইনাস চার্জ, মানে এর ইলেকট্রন বেশি আছে, আর কার্বন কি প্লাস চার্জ, মানে ইলেকট্রন ম্যাগনেট ঘনত্ব কমে গেছে, কারণ কার্বন থেকে ইলেকট্রন ম্যাগনেট ক্লোরিন দিয়ে সরে গেল। আচ্ছা ওকে ফাইন। তাহলে আমরা এখন ধরো CCl4 এর ক্ষেত্রে এই কনসেপ্টটা তোমাকে এখন আমি বুঝাই দিই। CCl4 এর ক্ষেত্রে ধরো কার্বন টাটাগুলো, তাহলে CCl4 যে আছে, CCl কি 4 যে আছে, CCl কি 4। আচ্ছা CCl4 এন্ড CCl4 টা এই দো তোমার কি ক্লোরিনে, তো তোমার কি আছে এই ক্লোরিন কি পানি থেকে লোন পেয়ারটা গ্রহণ করবে কিনা CCl4 থেকে? এটা কিন্তু গ্রহণ করবে না, কেন করবে না? তাহলে বলো কার্বন আর ক্লোরিনের মধ্যে ইলেকট্রন ম্যাগনেট কার দিকে সরে আসবে? ক্লোরিনের দিকে। তাহলে ক্লোরিন কি ইলেকট্রন ম্যাগনেট ঘনত্ব কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে যেহেতু ওর ইলেকট্রন ম্যাগনেট ঘনত্ব বেড়ে গেছে, ওর কি ইলেকট্রন প্রয়োজন আছে? ওর তার ইলেকট্রন প্রয়োজন নাই। যেহেতু ওর আর ইলেকট্রন প্রয়োজন নাই, তার মানে হলো কি ক্লোরিন এই জন্য কি করে না, এই পানি থেকে এই তোমার কি করে না, এই ইলেকট্রনকে গ্রহণ কি করে না। কেন করে না? কারণ হলো তোমার কি এই ক্লোরিনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, সে উল্টা কি কার্বন থেকে ইলেকট্রন ম্যাগনেট তার নিজে দিকে নিয়ে আসে, ফলে তার ইলেকট্রন ম্যাগনেট ঘনত্ব এমনিতে বেশি থাকে, সেজন্য আর কি করে না, সে পানি থেকে ইলেকট্রন গ্রহণ করে না। তারপর আমরা দেখলাম CCl4 এর আদ্যুল বিচ্ছুরণ ঘটে না দুইটা কারণে। একটা হলো কি কেন্দ্রীয় পরমাণু যে কার্বন, এর হলো তোমার কি ডি অরবিটাল নাই, এই জন্য সে কি পানি থেকে লোন পেয়ার গ্রহণ করতে পারে না। আবার তোমার কি ক্লোরিনের ইলেকট্রন ব্যয় ঘনত্ব তোমার কি বেশি আছে, যার কারণে সে কি পানি থেকে ইলেকট্রন পানি থেকে কি লোন পেয়ারটা গ্রহণ করে না। NCl3 এর ক্ষেত্রে ব্যাখ্যা দেখো, NCl3 এর ক্ষেত্রে দেখো এটা কি এই লোন পেয়ার গ্রহণ করবে কিনা পানি থেকে, আমরা এটা দেখি। তো এখানে ফ্যাক্টটা হলো নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো কি 3, আবার ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু কি 3, কিন্তু নাইট্রোজেন যে পরমাণু, নাইট্রোজেন পরমাণুর আকার ছোট। নাইট্রোজেন পরমাণু কি ছোট বলো? আকার ছোট। তো নাইট্রোজেন পরমাণু আকার ছোট হওয়ার কারণে এর ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি থাকে, ফলে শেয়ারকৃত ইলেকট্রন ম্যাগনেট কার দিকে সরে যায়? নাইট্রোজেন দিকে সরে যায়। তাহলে নাইট্রোজেনের চার্জ কি কমতেছে না বাড়তেছে? তাহলে নাইট্রোজেন কি চার্জটা তোমার কি বাড়তেছে, আর এইদিকে ক্লোরিনের চার্জটা কমে যাচ্ছে, তার মানে তার ইলেকট্রন ঘাটতি দেখা দিচ্ছে। তাহলে এখানে ক্লোরিন ইলেকট্রন ঘাটতি দেখা দিচ্ছে। ইন দ্য মিন টাইম ধরো তুমি এটা একটা পাত্র দিলা, ইন দ্য মিন টাইম ধরো তুমি এখানে পাত্রে পানি আছে, এই পানির মধ্যে কি NCl দিলা, তুমি দেখলে আমরা অলরেডি দেখতেছি NCl এর ক্লোরিন ইলেকট্রন ঘাটতি আছে, তাহলে ওটাকে দিলে কি কার মধ্যে? পানির মধ্যে। তাহলে এখন পানির আবার কি আছে বলো দেখি? তুমি দেখলা যে পানির আবার কি অক্সিজেন কি লোন পেয়ার আছে। এখন পানির অক্সিজেন দেখলো, এই যে তোমার কি ক্লোরিন, এই ক্লোরিনের ইলেকট্রন কি আছে? ঘাটতি আছে। কি আছে? ঘাটতি আছে। তখন কি করবে? ক্লোরিন কি করবে? এই তার লোন পেয়ারটা কাকে দিবে? ক্লোরিনকে দিবে, এমনকি ক্লোরিন সে কি লোন পেয়ার গ্রহণ করবে। তো লোন পেয়ার গ্রহণ করবে মানে তোমার কি বিক্রি হবে। তার মানে কি NCl3 তোমার কি করে? পানির সাথে বিক্রিয়া করে। কেন করে? কারণ এখানে এই ক্লোরিনের ইলেকট্রন ব্যয় ঘনত্ব কি থাকে? কম থাকে। কিন্তু তাহলে এই NCl3 এর ক্ষেত্রে এই পানি থেকে যে তোমার কি লোন পেয়ারটা, এটা কি নাইট্রোজেন গ্রহণ করবে? না, নাইট্রোজেন গ্রহণ করবে না, কারণ নাইট্রোজেনের 2d অরবিটাল অস্তিত্ব নাই। কিন্তু কে গ্রহণ করবে বল দেখি? ক্লোরিন। কেন? ওই যে নাইট্রোজেন আর ক্লোরিনের ইলেকট্রন ব্যয় ঘনত্বটা কার দিকে চলে যায়? নাইট্রোজেন দিকে চলে যায়। ফলে ক্লোরিন ইলেকট্রন ব্যয় ঘনত্ব কমে যাওয়ার কারণে ক্লোরিন কি পানি থেকে কি করে? লোন পেয়ার কি গ্রহণ করে। তাহলে বিক্রিয়াটা আমরা কিভাবে লিখবো? তাহলে বিক্রিয়াটা পরীক্ষাতে এভাবে লিখবা, এভাবে লিখবা, দেখো আমি তোমাকে ইজিলি বুঝতে পারবো। তাহলে আমরা এই NCl3, তো প্রথম NCl3 লিখলাম। NCl3 কি পানির সাথে বিক্রিয়া? পানির সাথে বিক্রিয়া। তাহলে প্রথম ধাপটা এভাবে লিখবা, তাহলে NCl3। তো NCl3 এখানে তোমাকে NCl3 আমরা এখান থেকে NCl3 লিখলাম, NCl3 লিখলাম। ওকে। তো NCl3 তুমি যে কোনো এক জায়গায় পানি লিখবা, এখান থেকে পাশে লেখা যে কোনো এক জায়গায় লিখলে হবে, যে কোনো এক জায়গায় লিখলে হবে এখান থেকে পানি। তাহলে NCl3 এই যে পানি, তাহলে পানি থেকে এই যে তোমার কি ক্লোরিন একটা লোন পেয়ার কি গ্রহণ করবে। তাহলে ক্লোরিন একটা লোন পেয়ার গ্রহণ করবে। তাহলে এই ক্লোরিন একটা লোন পেয়ার যখন কি গ্রহণ করলো, তখন এই যে তোমার কি এই নাইট্রোজেন আর কি ক্লোরিনের যে ইলেকট্রন ম্যাগনেট, এটা কি কার দিয়ে যাবে বল দেখি? নাইট্রোজেন দিয়ে যাবে। তো নাইট্রোজেন দিয়ে যখন কি যাবে, তখন দেখো তো এই অক্সিজেন তার নিজস্ব লোন পেয়ারটা কাকে বলে দেখি? ক্লোরিনকে দান করছে কিনা?
দান করে দিছে। তাহলে এখন ক্লোরিন অক্সিজেন, তাহলে দেখো পানির যে অক্সিজেন, পানি অক্সিজেন তার নিজস্ব লোন পেয়ারটা কাকে দান করলো? ক্লোরিনকে। তাহলে অক্সিজেনের ইলেকট্রোম্যাগনেটিক ঘনত্ব বাড়ছে নাকি কমছে? তাহলে অক্সিজেন কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ঘনত্ব কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে অক্সিজেন তার ইলেকট্রোম্যাগনেটিক ঘনত্ব যেটা কমছে এটা সে কার কাছ থেকে বলো দেখি? এই যে তোমার কি এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যে কি ইলেকট্রন ম্যাগ আছে, এই ম্যাগটা অক্সিজেন তার নিজে দিয়ে টেনে নিবে। ফলে তোমার কি সে হাইড্রোজেন থেকে ইলেকট্রন ম্যাগ নিয়ে তোমার কি করবে? হাইড্রোজেন থেকে ইলেকট্রন ম্যাগ নিয়ে তোমার সেই ইলেকট্রন ম্যাগ ঘাটতি পূরণ করবে। তখন কি হাইড্রোজেন কি তোমার কি এখানে আর কি বন্ধন থাকবে? না, এখানে কিন্তু তখন আর কি কোনো বন্ধন থাকবে না, এখানে বন্ধন নাই। তাহলে হাইড্রোজেনটা কি হিসেবে বেড়ে যাবে বল দেখি? H+ হিসেবে বেড়ে যাবে। আর এখানে নতুন করে কার অক্সিজেন আর ক্লোরিনের মধ্যে একটা বন্ধন তৈরি হলো। এবং তোমার কি দেখো যখন এই দেখো এখান থেকে এই ক্লোরিন কিন্তু নাইট্রোজেনের সাথে বন্ধনে আবদ্ধ আছে, কিন্তু ঘটনা যেটা ঘটছে ক্লোরিন নাইট্রোজেনের সাথে বন্ধনে থাকা অবস্থায় ক্লোরিন এখানে অক্সিজেনের সাথে বন্ধন তৈরি করছে। তাহলে নাইট্রোজেন কি আর এখানে ক্লোরিনের সাথে কোনো সম্পর্ক রাখবে না। তো নাইট্রোজেন কি করবে? এই ক্লোরিন ইলেকট্রোম্যাগনেট নিয়ে চলে যাবে। তার মানে এদের মধ্যে কি কোনো কি বন্ধন কি নাই। তাহলে ফলে বলতো এখানে ইলেকট্রোম্যাগনেট কমছে না বাড়ছে? এখানে বাড়ছে, মাইনাস চার্জ। তাহলে এখন তুমি এখানে কি পাইলে এটা দেখো। তাহলে তুমি এখান থেকে পাইলা, তাহলে এখানে কি এই যে OH পানির OH এর সাথে এই ক্লোরিনের এখানে একটা বন্ধন তৈরি হলো। তাহলে এটাকে আমরা কি বললাম? এটাকে আমরা কি SOCl বললাম, এটাকে আমরা কি SOCl বললাম। আচ্ছা, তাহলে এখন এখানে আর কি আছে? তাহলে এখানে কি N, তাহলে নাইট্রোজেনের কি মাইনাস চার্জ আর হাইড্রোজেনের কি প্লাস চার্জ। তাহলে প্লাস মাইনাস এখানে একটা বন্ধন তৈরি হবে। তাহলে নাইট্রোজেনের সাথে এই হাইড্রোজেনের একটা বন্ধন তৈরি হবে। আর Cl দুইটা যেভাবে আছে এখান থেকে এইভাবে আছে। তাহলে এটা এখান থেকে তোমাকে আবার একটু দেখে, এখান থেকে এটা একটু আবার একটু দেখো। তাহলে আমরা এখান থেকে প্রথমে ধরো এটা আমি আবার মুছে আবার একটু তোমাকে রিভিশন দিয়ে দিই, এটাই মেইন ফ্যাক্টরকে এখান থেকে একটু জানলে হবে। তাহলে আমাদের কাছে আছে কি NCl। তো আমাদের কাছে যে NCl আছে, NCl, তাহলে NCl আমরা দেখলাম তোমার কি ক্লোরিন ইলেকট্রোম্যাগনেটিক ঘনত্ব কম। এই জন্য তোমার কি করে? এই জন্য কি পানি যে আছে, পানি তোমার কি করবে? এই পানি থেকে এই ক্লোরিন একটা লোন পেয়ার গ্রহণ করে, মানে এখানে একটা বন্ধনকে সে গঠন করে। তো অক্সিজেন যখন এই ক্লোরিন যখন অক্সিজেনের সাথে বন্ধন গঠন করে, তখন নাইট্রোজেন আর কি ক্লোরিনের সাথে সম্পর্ক রাখে না। তো নাইট্রোজেন ক্লোরিনের সাথে সম্পর্ক না রেখে এই নাইট্রোজেন কি ক্লোরিন ইলেকট্রোম্যাগনেট নাইট্রোজেন তার নিজে দিয়ে নিয়ে যায়। তো নিজে দিয়ে নিয়ে যাওয়ার ফলে তোমাকে এখান থেকে তোমার কি হবে? এটাকে মাইনাস চার্জ হবে। আর অক্সিজেন যেহেতু তার নিজস্ব লোন পেয়ার কাকে দান করলো বলো দেখি? ক্লোরিনকে দান করলো। ফলে অক্সিজেন ইলেকট্রোম্যাগনেটিক ঘনত্ব কমে যায়। তো অক্সিজেন ইলেকট্রোম্যাগনেটিক ঘনত্ব কমে গেলে অক্সিজেনটা কি কার থেকে? হাইড্রোজেন থেকে নিয়ে পূরণ করে। ফলে কোন কোন বন্ধন ভেঙে যায়? এখানে এই দুইটা বন্ধন, এখান থেকে এই বন্ধনটাকে ভেঙে যায়। অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কোনো বন্ধন থাকে না, হাইড্রোজেনটা H+ হিসেবে বের হয়ে যায়। আর এখান থেকে তোমার কি কোন বন্ধন? এখানে কি নাইট্রোজেন আর কি ক্লোরিনের মধ্যে কোনো বন্ধন থাকে না। তাহলে এখানে কি নাইট্রোজেন তার এই নাইট্রোজেন আর ক্লোরিনের মধ্যে ইলেকট্রোম্যাগনেট নাইট্রোজেন দিয়ে সরে যায়। তাহলে এখন তোমার কি নতুন কি আছে? তাহলে আমরা মাঝখানে পাবো এখানে একটা নতুন বন্ধন গঠিত হলো। এখানে SOCl, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এখানে এটা H+ আর এটা কি মাইনাস। তাহলে এখানে তোমার কি হবে? নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন একটা বন্ধন কি গঠিত হলো। ক্লিয়ার? তাহলে এই হলো তোমার কি এটা আদর্শ বিশ্লেষণ। এই দুটো তো বুঝতে পারলাম। ওকে, তাহলে আমরা এখান থেকে এতটুকু ক্লিয়ার। তাহলে এখন আমরা দেখো এখানে SOCl, তাহলে এখানে SOCl যেটা গঠিত হয় এটাকে বলা কি? হাইপোক্লোরাস অ্যাসিড। এটাকে কি বলা হয়? হাইপোক্লোরাস অ্যাসিড। এটাকে বলা কি? হাইপোক্লোরাস অ্যাসিড। এটাকে বলা কি? হাইপোক্লোরাস অ্যাসিড। এটাকে বলা কি? হাইপোক্লোরাস অ্যাসিড। ওকে, ফাইন। তাহলে এখন একটা প্রশ্ন আনসার দাও। তাহলে এখানে আমরা কয় মোল পানি নিয়ে বিক্রিয়া করছি? 1 মোল। তাহলে 1 মোল পানির জন্য এখানে কয়টা ক্লোরিন বেরিয়ে গেছে বলো? একটা ক্লোরিন বেরিয়ে গেছে, একটা হাইড্রোজেন আসছে। তাহলে এখন আরো কয়টা ক্লোরিন আছে বলো? 2টা ক্লোরিন। তাহলে 2টা ক্লোরিনের জন্য এখন আরো কয় মোল পানি লাগবে বলো দেখি? 2 মোল পানি। তাহলে আরো যদি 2 মোল যদি পানি নিয়ে আসো, তাহলে 2 মোল যদি পানি নিয়ে আসো, তাহলে বাকি যে 2টা ক্লোরিন আছে এই 2টা ক্লোরিনও বের হয়ে যাবে, এখানে হাইড্রোজেন আসবে। এখন তোমার কি কয় মোল SOCl তৈরি হবে বলো দেখি? 2 মোল SOCl তৈরি হবে। তাহলে মোট বিক্রিয়া হিসাব করো। তাহলে এখানে 2 মোল পানি, এখানে 1 মোল পানি, তাহলে মোট হলো 3 মোল পানি ব্যবহার করলাম। তাহলে এখানে 1 মোল SOCl তৈরি হলো, এখানে 2 মোল তৈরি হলো, তার মোট কয় মোল SOCl তৈরি হলো? 3 মোল। আর সাথে কি উৎপন্ন হলো? সাথে অ্যামোনিয়া উৎপন্ন হলো। তাহলে ফাইনাল রিঅ্যাকশনটাকে আমরা এখান থেকে কি লিখতে পারবো? ফাইনাল রিঅ্যাকশনটা এখান থেকে লিখতে পারবো NCl কি কার দ্বারা বলো দেখি? NCl কি পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, সাথে কি SOCl তৈরি করে। তাহলে কয় মোল পানির প্রয়োজন হয়? 3 মোল পানির প্রয়োজন হয়। আর কয় মোল কি হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হয়? 3 মোল হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হয়। তাহলে বলো NCl যে আর্দ্র বিশ্লেষিত হয় এটা মূলত কি কার জন্য হয় বলো দেখি? এটা মূলত এই ক্লোরিনের জন্য হয়। এবং কি পানি থেকে যে লোন পেয়ারটা, এই লোন পেয়ারটা কি করে? ক্লোরিনকে গ্রহণ করে। আচ্ছা, এটাও কি NCl আর্দ্র বিশ্লেষণ। আচ্ছা, তাহলে আমরা এই NCl আর্দ্র বিশ্লেষণ, এরপর আমরা আরেকটা আর্দ্র বিশ্লেষণ আছে, ওইটা দেখো। আমরা এর আগে পড়ছিলাম 14 নম্বর গ্রুপে পড়ছিলাম SaCl4 পানির সাথে বিক্রিয়া করে। তো SaCl4 পানির সাথে যে বিক্রিয়া করে, SaCl4 পানির সাথে বিক্রিয়া করে SOOH4 তৈরি করে। মনে আছে তোমার সিলিসিক অ্যাসিড তৈরি করে। তাহলে আর সাথে তোমার কি করে? HCl তৈরি করে। কয় মোল HCl? 4 মোল HCl আর 4 মোল কি পানি। আচ্ছা, তা এখান থেকে পানি থেকে দেখো, এখান থেকে তুমি এটা 14 নম্বর গ্রুপটাকে ব্যাখ্যা করি। সিলিকন, তাহলে সিলিকন তো হলো তৃতীয় পর্যায়ের মৌল। তো সিলিকন যেহেতু তৃতীয় পর্যায়ের মৌল, সিলিকন তৃতীয় পর্যায়ের মৌল, তার মানে 3d অরবিটাল আছে। আবার এখানে ক্লোরিনও তৃতীয় পর্যায়ের মৌল, এখানেও তোমার কি আছে? তৃতীয় পর্যায়ের মৌল, ক্লোরিনও 3d অরবিটাল আছে। তার মানে এখানে কি পানি থেকে লোন পেয়ারটা তোমার কি গ্রহণ করার ক্লোরিনের ক্ষমতা আছে, সিলিকনের আছে, যেহেতু দুজন তৃতীয় পর্যায়ের কি খালি আছে। বাট এখানে আমরা কাকে পাঠিয়ে দিব? বাট এখান থেকে আমরা প্রথম কি
কেন্দ্রীয় পরমাণু ফাঁকা আছে কিনা আমরা দেখবো। উপরে কিন্তু কেন্দ্রীয় পরমাণু ফাঁকা ছিল না, যে নাইট্রোজেন ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু ফাঁকা ছিল না, কিন্তু এর কি কেন্দ্রীয় পরমাণু কি আছে 3d অরবিটাল ফাঁকা আছে। তাহলে পানি থেকে এই ইলেকট্রনটা কে গ্রহণ করবে, এই পানি থেকে এই ইলেকট্রনটা আর কি সিলিকন গ্রহণ করবে। এটা কিন্তু এই সিলিকনের মাধ্যমে আদর বিষয়টা ঘটছে। আচ্ছা, তাহলে আমরা এখন এই PCl3 টা দিয়ে ব্যাখ্যা করে দিই। PCl3 টা দিয়ে ব্যাখ্যা করে দিই। PCl3, তাহলে এই PCl3 পানির সাথে বিক্রিয়া করবে কিনা, করবে। তাহলে এখানে এই পানি থেকে লোন পেয়ারটা কি তোমার কি ক্লোরিন গ্রহণ করবো নাকি ফসফরাস? তাহলে ফসফরাস। কেন? তাহলে ফসফরাস হলো কি কোন পর্যায়ের মৌল বলো? ফসফরাস হলো কি তৃতীয় পর্যায়ের মৌল। এই ফসফরাস যেহেতু তৃতীয় পর্যায়ের মৌল, তাহলে কোন অরবিটাল আছে বলো? 3d অরবিটাল আছে। তার মানে এটা কি 3d অরবিটাল থাকার কারণে সে পানি থেকে ইলেকট্রনকে গ্রহণ করবে। তাই এখানে কি গ্রহণ করবে? এখানে POH3 হবে, এখানে POH3 হবে, আর সাথে তোমার কি HCl তৈরি হবে, এখানে কি HCl তৈরি হবে, এখান থেকে HCl তৈরি হবে। তো বিক্রিয়া মেকানিজম যদি দেখতে চাও তাহলে দেখে নিতে পারো। তাহলে এটা বিক্রিয়া মেকানিজম হলো তাহলে কি PCl3, এই PCl3 H2O লিখবে আর কি, এখানে তোমার কি PCl3, এখানে কি PCl3, এখানে PCl3। তো PCl3 এখান থেকে তোমার কি যে কোনো পানি, তাহলে এখান থেকে পানি এখানে লেখো, সমস্যা নেই। যেহেতু এই পানির যে লোন পেয়ার, অক্সিজেন যে লোন পেয়ারটা, এটা কে গ্রহণ করবে? ফসফরাস। তো ফসফরাস যখন কি এই লোন পেয়ারটা গ্রহণ করবে, তখন কি অক্সিজেন যে ইলেকট্রন ঘাটতি সেটা কি কার কাছ থেকে পূরণ করবে? সেটা কি হাইড্রোজেনের কাছ থেকে পূরণ করবে। তাহলে হাইড্রোজেনের মধ্যে আর বন্ধন থাকবে না। আর অক্সিজেন আর ফসফরাসের মধ্যে যখন বন্ধন গঠন করবে, তখন ফসফরাসের কি ক্লোরিনের মধ্যে বন্ধন থাকবে না। এই ফসফরাসের ক্লোরিন ইলেকট্রনটা ফসফরাসের দিকে যাবে, কারণ ফসফরাসের তড়িৎ ঋণাত্মক মান হলো কি 3, মানে ক্লোরিন তড়িৎ ঋণাত্মক মান হলো কি 3, আর ফসফরাসের তড়িৎ ঋণাত্মক মান হলো কি 2.1। তা যদি এদিকে যায় তাহলে এখানে কি বন্ধন আছে, কি বন্ধন ভাঙছে এটা বলো। তো এখানে কি ফসফরাসের সাথে তোমার কি হবে, এই অক্সিজেনের OH, এই OH এর মূলকের একটা বন্ধন তৈরি হলো। আর বাকি দুইটা ক্লোরিন তো আগের মতোই আছে। আর এখান থেকে তোমার কি এখান থেকে চলে গেছে কি H+ চলে গেছে, আর এখান থেকে Cl- চলে গেছে। তাহলে H+ আর Cl- তোমার কি যুক্ত হয়ে তোমার কি এখানে কি HCl কি গঠন করবে। তাহলে বলো এখানে আমরা কত অণু পানি নিয়ে বিক্রিয়া করলাম বলো। তাহলে এখান থেকে আমরা এই 1 মোল, এখানে আমরা কত মোল, এখানে আমরা কি 1 মোল পানি নিয়ে বিক্রিয়া করলাম। তো 1 মোল পানি নিয়ে বিক্রিয়া করার কারণে আমাদের এখান থেকে একটা ক্লোরিন বের হয়ে গেছে। তাহলে এখন আমাদের আরো কয়টা ক্লোরিন আছে? 2টা ক্লোরিন। তাহলে এই 2টা ক্লোরিন যেহেতু আছে, তাহলে আরো কয় মোল পানির জন্য বিক্রিয়া করতে হবে বলো? আরো 2 মোল পানি নিয়ে বিক্রিয়া করতে হবে। তো আরো 2 মোল যদি পানি নিয়ে বিক্রিয়া করি, তাহলে এখান থেকে তোমার কি হবে, এখান থেকে POH, এখান থেকে POH, এখান থেকে তোমার কি POH গঠিত হবে, সাথে আরো 2 মোল HCl গঠিত হবে। তাহলে ওভারঅল আমরা যদি বিক্রিয়াটা যদি লিখি এখান থেকে, তাহলে আমাদের বিক্রিয়াটা কি আসবে? তাহলে আমাদের বিক্রিয়াটা আসবে হলো তাহলে 3 মোল পানি, তাহলে PCl3, এই PCl3 এর জন্য আমাদের 3 মোল পানি প্রয়োজন আছে। 3 মোল পানি থেকে তোমার কি POH3 গঠিত হয়েছে, আর হলো সাথে তোমার কি 3 মোল HCl কি গঠিত হয়েছে। তাহলে কেউ যদি POH3 এটা যদি এভাবে না লিখতে চাও, তাহলে এটা অন্যভাবে লিখতে পারো। বলো এখানে হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন 3টা আছে, তাহলে H3 লিখলা। তাহলে ফসফরাস কয়টা আছে? একটা আছে, তাহলে P লিখলা। আর অক্সিজেন কয়টা আছে? তিনটা আছে, এটা H3PO3। তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি ফসফরাস অ্যাসিড বলি। এটাকে আমরা কি ফসফরাস অ্যাসিড বলি, এটাকে ফসফরাস অ্যাসিড বলি। তাহলে PCl3 এর আদ্র বিশ্লেষণে ফসফরাস অ্যাসিড উৎপন্ন হয়, ফসফরাস কি অ্যাসিড কি উৎপন্ন হয়। তো এটা হলো তোমার কি গ্রুপ 15 এর হ্যালোজেনের সাথে বিক্রিয়া এবং এদের আদ্র বিশ্লেষণ কি গেল, এটা কি আদ্র বিশ্লেষণ গেল। তাহলে আমরা এরপর এখান থেকে লেখো, এটা হলো গ্রুপ 15 এর অক্সিজেনের সাথে বিক্রিয়া। তাহলে আমরা 2 নম্বর লেখো, এটা কি গ্রুপ 15 এর, এটা গ্রুপ 15 এর অক্সিজেনের সাথে বিক্রিয়া। এই গ্রুপ 15 এর কি অক্সিজেনের সাথে বিক্রিয়া, গ্রুপ 15 এর কি অক্সিজেনের সাথে বিক্রিয়া, এই গ্রুপ 15 এর অক্সিজেনের সাথে বিক্রিয়া। তো গ্রুপ 15 এর অক্সিজেনের সাথে বিক্রিয়ায় ওরা কি অক্সাইড গঠন করে, কি গঠন করে? এই গ্রুপ 15 তো অক্সিজেনের সাথে বিক্রিয়া অক্সাইড কি গঠন করে। তো এরা মেনলি হলো ট্রাইঅক্সাইড আর কি পেন্টঅক্সাইড গঠন করে। নাইট্রোজেনটা ব্যতিক্রম আর কি, গ্রুপ 15 এর মধ্যে নাইট্রোজেনটা ব্যতিক্রম। নাইট্রোজেন হলো ট্রাইঅক্সাইড আর পেন্টঅক্সাইড বাদ দিয়েও আরো অন্যান্য অক্সাইড গঠন করে। তো আমরা প্রথমে নাইট্রোজেন যেহেতু ট্রাইঅক্সাইড আর পেন্টঅক্সাইড বাদ দিয়ে অন্যান্য অক্সাইড গঠন করে, আগে আমরা এই নাইট্রোজেনটা শিখবো। তাহলে গ্রুপ 15 এ অক্সিজেনের সাথে বিক্রিয়া, তাহলে গ্রুপ 15 অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মেনলি কি গঠন করে? মেনলি হলো ওরা কি যোজনী 3 ব্যবহৃত হলে ওরা কি ট্রাইঅক্সাইড গঠন করে, আর যোজনী কি 5 ব্যবহৃত হলে ওরা কি করে? পেন্টঅক্সাইড গঠন করে। ওরা কি পেন্টঅক্সাইড গঠন করে, ট্রাইঅক্সাইড আর কি পেন্টঅক্সাইড গঠন করে। তবে এটা কি কার ক্ষেত্রে ব্যতিক্রম? এটা কি নাইট্রোজেনের ক্ষেত্রে ব্যতিক্রম। নাইট্রোজেন ট্রাইঅক্সাইড আর কি পেন্টঅক্সাইড ছাড়াও অন্যান্য অক্সাইড কি করে, এই ট্রাইঅক্সাইড আর কি পেন্টঅক্সাইড ছাড়াও অন্যান্য অক্সাইড কি গঠন করে। তো নাইট্রোজেন কি কি অক্সাইড গঠন করে এটা দেখো। তো এটা খুব ইম্পর্টেন্ট। নাইট্রোজেন, এটা হলো আমরা নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া, এটা নাইট্রোজেনের সাথে তখন কি কার বিক্রিয়া? এটা নাইট্রোজেনের সাথে কি অক্সিজেন কি বিক্রিয়া, নাইট্রোজেনের সাথে কি অক্সিজেন কি বিক্রিয়া। তাহলে নাইট্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এটা লাগবে, সব জায়গায় প্রশ্ন পাবা, সিকিউ সব ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, তো আমরা নাইট্রোজেনের যে জারণ মান বলছিলাম, তো নাইট্রোজেনের যে জারণ মান, নাইট্রোজেনের জারণ মান কি +1 হইতে পারে, +2 হইতে পারে, +3 হইতে পারে, +4 হইতে পারে, +5 হইতে পারে। আর জারণ মান প্লাস হবে নাকি মাইনাস হবে, এটা কার উপরে ডিপেন্ড করে। তো জারণ মান প্লাস হবে না মাইনাস হবে, এটা নির্ভর করে তড়িৎ ঋণাত্মতার উপরে। ধরো তোমাকে আমি এখানে এটা ওই আগে যে বুঝাইলাম এটা দিলাম, ধরো A আর B তোমাকে যোগ আছে। তো তুমি বলো যে A এর তড়িৎ ঋণাত্মক মান হলো কি 3 আর B এর তড়িৎ ঋণাত্মক মান হলো কি 3.5।
তাহলে কার উপরে চার্জ, কার যার মানটা প্লাস হবে, কার যার মানটা মাইনাস হবে, কি বুঝবে? তো যার তড়িৎ ঋণাত্মতার মান বেশি, ইলেকট্রন একটা তার দিকে সরে যাবে, তার দিকে তোমার কি মাইনাস চার্জ, তার মানে তার যার মান হলো, তার এখানে তার যার মান কি -1, আর যার কাছ থেকে সরে যাবে তার উপর কি প্লাস চার্জ, তাহলে এখানে কি এর যার মান হলো কি +1, বি এর যার মান হলো কি -1, তাহলে যার মান তো তড়িৎ ঋণাত্মতা দিক বের করবা, যার তড়িৎ ঋণাত্মতা বেশি, ইলেকট্রন একটা তার দিকে সরে যাবে, ওটা হলো কি মাইনাস হবে -1, আর যার দিক থেকে সরে যাবে সে হলো কি +1। ওকে, তো আমরা তার মানে হলো আমি যদি এখন তোমাকে এইভাবে বলি যে আমি এই জিনিসটাই এখানে তোমাকে বলতেছি, তাহলে নাইট্রোজেন আর কি অক্সিজেন, তাহলে বলো নাইট্রোজেন আর অক্সিজেন ক্ষেত্রে নাইট্রোজেনের যার মানটা কি মাইনাস হবে নাকি প্লাস হবে? তাহলে অবশ্যই কি প্লাস হবে, কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মক মান হলো কি 3.5 আর নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মক মান হলো কি 3, তাহলে ইলেকট্রন একটা কার দিকে সরে যাবে, অক্সিজেন দিকে, তাহলে অক্সিজেন দিকে কি মাইনাস আর নাইট্রোজেন দিকে প্লাস, তার মানে এখানে নাইট্রোজেন যখন কি অক্সিজেনের সাথে যুক্ত হবে তো নাইট্রোজেনের যার মানগুলো কি হবে প্লাস হবে, তো নাইট্রোজেন যার মান কত, নাইট্রোজেন +1 2 +1 +2 +3 +4 +5 দিয়ে সে কার সাথে, এই নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে তোমার কি করে, এই নাইট্রোজেনের সাথে সে যুক্ত হয়, নাইট্রোজেনের সাথে যুক্ত হয়, যুক্ত অক্সাইড গঠন করে। তো প্রথমে আমরা প্রথম অক্সাইডটা দেখি, তোমার কি N2 আর তোমার এখান থেকে O2, তাহলে এখান থেকে তোমার কি N2O, এখান থেকে N2 গঠন করলো। তো N2 যেহেতু নাইট্রোজেন দুইটা আছে আর অক্সিজেন একটা আছে, তাহলে এখানে হাফ দিলাম, তাহলে এই যে যৌগটা, তাহলে এই যৌগটার ক্ষেত্রে নাইট্রোজেনের যার মান কত, তাহলে নাইট্রোজেন যার মান মনে আছে কিনা, কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, তাহলে যার যার মান বের করবে তার থেকে x ধরলা, তাহলে কত x 2x, তাহলে এটা তো কি -2 ইকুয়াল টু কি 0, তাহলে এখান থেকে 2x ইকুয়াল টু তোমার কি 2, তাহলে x এর মানটা তোমার কি কত হবে, x এর মানটা কি +1 হবে, তাহলে এখানে নাইট্রোজেনের যার মান হলো কি +1। তো তাহলে এখানে নাইট্রোজেন এই N2O, এখানে নাইট্রোজেনের যার মান কত বলে দেখি +1। তো এই যৌগটার একটা নাম আছে, এইটার নাম কি, এটাকে যৌগ নামগুলো মুছতে করবে, এটা মাস্ট সব জায়গায় কাজে লাগবে। এটার নাম হলো কি নাইট্রাস অক্সাইড, এটাকে কি বলে, এটা কি নাইট্রাস কি অক্সাইড, এটা কি নাইট্রাস কি অক্সাইড, নাম কি নাইট্রাস অক্সাইড। তো নাইট্রাস অক্সাইডের ক্ষেত্রে নাইট্রাস অক্সাইডের আরেকটা নাম কি, নাইট্রাস অক্সাইডের একটা নাম হলো, এটাকে বলা কি লাফিং গ্যাস বলা হয়, এটাকে লাফিং গ্যাস বলা হয়, অর্থাৎ এই গ্যাস যদি তোমার কি মুখের সামনে দেওয়া হয়, তাহলে এই গ্যাস তোমার যদি ভিতরে যায় তাহলে তুমি অটোমেটিক হাসতে শুরু করবা, বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে আর কি, তাদের ক্ষেত্রে এই লাফিং গ্যাসটা ব্যবহার করা, কারণ কোনো একটা সিন তো আর ধরো একবারে পারফেক্ট সিন নিতে পারে না। তো ধরো তোমাকে একটা হাসির কথা বললাম, তো তুমি ধরো এটাকে একবার শুনে হাসলাম, তা আমি যদি এই কথাটা যদি এখন টানা যদি 10 বার বলি, তাহলে তুমি এরপর কিন্তু এটা হাসবা না। কিন্তু যারা মুভি করে তাদের তো হলো তোমার কি, যে সিন হাসার যতক্ষণ না পারফেক্ট সিন আসতেছে ততক্ষণ তাদের হাসতে হবে, তাহলে ওরা হাসবে কিভাবে, তো তাদের ওইখানে কি করা হয়, লাফিং গ্যাস ব্যবহার করা হয়, তখন এরা অটোমেটিক হাসতে থাকে আর কি। নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাসের সঙ্গে পরীক্ষা বসানো আসছে, এটা মেডিকেল বসানো ছিল। আচ্ছা, লাফিং গ্যাস N2O, নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস। তাহলে নাইট্রোজেন তার যার মান +1 নিয়ে কি করে, নাইট্রাস অক্সাইড গঠন করে। তাহলে আমরা N2 প্লাস কি O2, তাহলে N2 প্লাস O2 এটা কি 2NO, তাহলে এটা কি নাইট্রিক অক্সাইড, এটা কি অক্সাইড, এটা হলো কি নাইট্রিক অক্সাইড, এটা কি নাইট্রিক অক্সাইড, এটা কি নাইট্রিক অক্সাইড, এটা কি নাইট্রিক অক্সাইড। তাহলে নাইট্রিক অক্সাইডে এখানে নাইট্রোজেনের যার মান কিন্তু কি +2, কারণ অক্সিজেন হলো কি -2, ওই পাশে গেলে +2 হবে, নাইট্রিক অক্সাইড। আচ্ছা, নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রে তোমার একটা জায়গায় তোমার কনফিউশন কি কাজ করবে, আরটা আছে, এটা হলো তোমার কি হবে, আরটা আছে, এটা হলো কি নাইট্রিক, আরটা আছে, এটা হলো কি নাইট্রিক অ্যাসিড, আরটা হলো কি নাইট্রিক অ্যাসিড। তাহলে নাইট্রিক যে অ্যাসিড আছে, এই নাইট্রিক অ্যাসিড হলো তোমার কি হবে HNO3। তো নাইট্রিক অ্যাসিডে তোমার কি নাইট্রোজেনের যার মান কত, এই নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন যার মান হলো কি +5। তাহলে ধরো এটা উল্টাপাল্টা করবে না, যদি নাইট্রিক অ্যাসিড বলে তাহলে HNO3 হবে, আর যদি নাইট্রিক অক্সাইড বলে তাহলে তোমার কি হবে, NO হবে, এখান থেকে NO হবে। তাহলে নাইট্রোজেন +2 যার মান নিয়ে নাইট্রিক অক্সাইড গঠন করে। ওকে ফাইন, তাহলে এরপরে তোমার কি N2, তোমার কি N2O2, এরপর কি N2O2 এটা হলো কি নাইট্রোজেনের, তাহলে এখান থেকে N2O3, তাহলে আমরা যদি এখান থেকে 2 দিই তাহলে এখান থেকে আমরা 3 দিব, তাহলে এখান থেকে আমরা 2 দিব। তো এখানে তোমার কি নাইট্রোজেনের যার মান কিন্তু +3, হিসাব করো তুমি, তাহলে 3 দুনা 6, ওই পাশে -3, ওই পাশে গেলে 3 দুনা 6, ওই পাশে গেলে +6, আর 3 2 দ্বারা ভাগ করলে +3। তাহলে এটার নাম হলো কি ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। এটা নাইট্রোজেন কয়টা আছে, 2টা, তাহলে এটার নাম হলো কি ডাইনাইট্রোজেন, এটা হলো কি ডাইনাইট্রোজেন, এটা কি ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, এটা হলো কি ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন কি ট্রাইঅক্সাইড, তাহলে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। তাহলে নাইট্রোজেন +3 যার মান নিয়ে কি করে, ডাইনাইট্রোজেন কি ট্রাইঅক্সাইড কি গঠন করে, তাহলে ডাইনাইট্রোজেন কি ট্রাইঅক্সাইড গঠন করে, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড গঠন করে। আচ্ছা, এরপর লেখো, তাহলে N2 তোমার কি O2, তাহলে এখান থেকে আমরা N2, তাহলে আমরা এখান থেকে এটা কি N2O4, তাহলে যদি এখান থেকে আমরা 2 দিয়ে দিই N2O4, তাহলে N2O4 বা যেটাকে আমরা কি NO2 বলতে পারি, তাহলে এটা কি ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। তাহলে যদি এটা নামকরণ করো, তাহলে নামটা কি হবে, নাইট্রোজেন দুইটা আছে, তাহলে এটা কি ডাইনাইট্রোজেন, এটা কি নাইট্রোজেন, এটা ডাইনাইট্রোজেন 4টা আছে, ডাইনাইট্রোজেন কি টেট্রাঅক্সাইড, ডাইনাইট্রোজেন কি টেট্রাঅক্সাইড, ডাইনাইট্রোজেন কি টেট্রাঅক্সাইড, তাহলে এটা হলো কি ডাইনাইট্রোজেন কি টেট্রাঅক্সাইড, এটার নাম N2O4। আর N2O4টাকে যদি আমরা এখানে 2 দ্বারা ভাগ করি, ধরো এটাকে 2 দ্বারা ভাগ করলে, এটা 2 দ্বারা ভাগ করলে, তাহলে কি হবে NO2, তাহলে NO2 যেটা আছে এটাকে নাইট্রোজেন ডাইঅক্সাইড বলা, কি বলা হয়,
নাইট্রোজেন কি ডাইঅক্সাইড, নাইট্রোজেন কি ডাইঅক্সাইড। তাহলে বলো নাইট্রোজেন ডাই যে অক্সাইড যেটা আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের নাইট্রোজেন যার মান কত, নাইট্রোজেন ডাইঅক্সাইডের নাইট্রোজেন যার মান কি +4। তাহলে নাইট্রোজেন +4 যার মান নিয়ে তোমার কি করে, এই নাইট্রোজেন কি ডাইঅক্সাইড গঠন করে বা ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড গঠন করে। আরটা হলো তোমার কি N2, তোমার কি হবে N2 ও হলো তোমার কি N2 তোমার কি O2। তাহলে এখান থেকে তোমার কি N2 তোমার কি O5, N2O5, এখান থেকে আমরা 2 দিতে পারো, এখান থেকে আমরা 2 দিতে পারো, তাহলে এখান থেকে 5 দিতে পারো 2। তাহলে এটা কি ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড, এটা কি পেন্টঅক্সাইড যেখানে নাইট্রোজেন যার মান কি +5, তাহলে এটা কি ডাইনাইট্রোজেন, এটা কি ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড, ডাইনাইট্রোজেন কি পেন্টঅক্সাইড। তাহলে নাইট্রোজেনের কয়টি অক্সাইড বল দেখি, নাইট্রোজেন তোমার কি 5টি অক্সাইড গঠন করতে পারে, +1 +2 +3 +4 +5 দিয়ে 5টি অক্সাইড কি গঠন করে। ওকে, তাহলে নাইট্রোজেনের কয়টি অক্সাইড, 5টা অক্সাইড, এই 5টা অক্সাইডের নাম তোমাকে মনে রাখতে হবে। তো এখন তার মধ্যে এটা তোমার পরীক্ষায় ডাইনাইট্রোজেন তোমার কি এই ডাই নাইট্রোজেন তোমার কি পেন্টঅক্সাইড তোমার কি এটার গঠন আঁকো, এটা তোমার কি বোর্ডে কোশ্চেন ছিল, তোমার বোর্ডে এটা প্রশ্ন আসে ডাইনাইট্রোজেন কি তোমার কি হবে, ডাইনাইট্রোজেন কি পেন্টঅক্সাইড, ডাইনাইট্রোজেন কি পেন্টঅক্সাইড কি গঠন আঁকো। তো ডাইনাইট্রোজেন কি পেন্টঅক্সাইড যে গঠন যদি আঁকতে বলে তাহলে N2O5 এর গঠন, তাহলে পরীক্ষা প্রশ্ন আসে N2O5 এর গঠন। আচ্ছা N2O5 এর গঠন, N2O5 এর গঠন, তো N2O5 এর যে গঠন এই গঠন দেখো। আচ্ছা আগে তোমাকে একটা সিম্পল একটা কোশ্চেন করি। তো প্রশ্নটা হলো N2O5 এ এখানে নাইট্রোজেনের যোজনী কত। তা তোমার কি মনে হচ্ছে এখানে নাইট্রোজেন যোজনী কি 5 হবে। তো এখানে কি যদি তোমার মনে হয় যে এখানে নাইট্রোজেনের যোজনী, যদি মনে হয় যে এখানে নাইট্রোজেন যোজনী কি 5, তাহলে এটা তোমার কি ভুল ধারণা, এটা তোমার কি ভুল ধারণা। তো এখানে নাইট্রোজেন যোজনী 5 না, নাইট্রোজেন যোজনী কখনো 5 হতে পারে না। এই নাইট্রোজেন যোজনী তোমার কি এখানে কত হবে, 4 হবে। এটা অধিকাংশ অনেকে মনে করে যে N2O5 এ নাইট্রোজেন যোজনী কি 5 হবে, কিন্তু না, নাইট্রোজেন যোজনী কখনো 5 হতে পারে না, নাইট্রোজেন যোজনী এখানে 4 হবে। তুমি যদি এখানে N এর মান বের করো, তো N এর মান বের হলে কি +5 বের হবে। তো +5 যেটা বের হয়েছে এটা তো যোজনী না, প্লাস মাইনাসের যে হিসাব, প্লাসের যে হিসাবটা, প্লাস মাইনাসের যে হিসাবটা ওটা তো হলো জারণ মান। তো এখানে নাইট্রোজেনের জারণ যে মান যেটা আছে, নাইট্রোজেনের কি জারণ মান তোমার কি কত হবে, প্লাস হবে, কিন্তু নাইট্রোজেনের যোজনী এখানে 5 হবে না, নাইট্রোজেন যোজনী কি 4, অর্থাৎ নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী 4 হতে পারে, কখন কি 5 হতে পারে না। তো N2O5 এর গঠন আঁকো। তো ঠিক আছে, N2O5 এর যেহেতু গঠন আঁকতে হবে, তো নাইট্রোজেন আছে, তো ঠিক আছে আমরা একটু ট্রাই করে তুমি দেখতে পারো, দেখে পরে এখান থেকে আনসার দেখতে পারো, আগে একবার ট্রাই করে নিয়ে যে। তাহলে আমরা নাইট্রোজেন যেহেতু দুইটা আছে দুইটা দিলাম, তাহলে নাইট্রোজেন যদি 4 মানে তোমার কি হাত আর কি, তাহলে 4টা হাত ব্যবহার করতে পারো। তাহলে এখানে একটা অক্সিজেন দিয়ে দিলাম নাইট্রোজেনের, এখানে একটা অক্সিজেন দিলাম, তাহলে টোটাল অক্সিজেন হলো 5টা, তার মধ্যে 2টা দিয়ে দিলাম। তো দেখো অক্সিজেনের যোজনী 2টা হাত চলে গেছে। নাইট্রোজেনের যে যোজনী, এই নাইট্রোজেনের যোজনী হলো তোমার কি কত হবে, এই সর্বোচ্চ 4 হতে পারে, তার মধ্যে অলরেডি 2 ব্যবহার করে ফেলছি, আর হাতে আছে 2। তাহলে এখানে একটা অক্সিজেন বসালাম, এখানে একটা অক্সিজেন বসালাম, তাহলে এই অক্সিজেন যোজনী তোমার কি ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে, যোজনী 2 ঠিক আছে। তাহলে নাইট্রোজেন সর্বোচ্চ হাত ব্যবহার করতে পারো 4টা, তাহলে অলরেডি তোমার কি এগুলো একটা হাত আর কি, একটা যোজনী একটা হাত, তাহলে অলরেডি আমরা এখান থেকে নাইট্রোজেন 3টা হাত ব্যবহার করলাম, আর অক্সিজেনের 3টা, অক্সিজেন আর অক্সিজেন 2টা। তাহলে আর অক্সিজেন 2টা যেহেতু আছে, তাহলে যেহেতু নাইট্রোজেন আর হাত থাকবেই একটা, তাহলে একটা হাত থাকবে, একটা হাত দিলাম, এখানে একটা অক্সিজেন বসে দিলাম, এখানে একটা কি অক্সিজেন বসে দিলাম। তাহলে দেখো এখান থেকে এটা কি N2O5 এর গঠন হবে কিনা। এখানে নাইট্রোজেন কি অক্সিজেন যোজনী মিলছে, নাইট্রোজেন সর্বোচ্চ হাত 4টা দিলাম, বাট অক্সিজেন যোজনী তো মিলে নাই। তো এই ক্ষেত্রে তোমার কিন্তু এটা কিন্তু গঠন, এটা কিন্তু গঠন। এক্ষেত্রে তুমি কি করবা, তোমাকে একটা একদম একটা বেসিক আইডিয়া শিখাই, যেটা তোমার কি সবসময় কাজে লাগবে। এটা হলো মনে রাখবা, যেমন নাইট্রোজেন, তো গ্রুপ নম্বর 15 যারা আছে তাদের সাধারণ যোজনী হলো 3, আর গ্রুপ নম্বর 16 যারা আছে তাদের সাধারণ যোজনী হলো 2। কিভাবে, তো গ্রুপ নম্বর 15 যারা আছে তাদের হলো কি অষ্টক পূরণ করার জন্য 3টা ইলেকট্রন লাগবে, যোজনী 3। আর গ্রুপ নম্বর 16 যারা আছে তাদের অষ্টক পূরণ করার জন্য 2টা ইলেকট্রন লাগবে, এই জন্য যোজনী হলো 2। তো মনে রাখবা যার যার তাহলে মৌলের, এভাবে মনে রাখবা আর কি, মৌলের 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 তোমার কি মৌলের যোজনী সাধারণ যে যোজনী আছে, মানে নর্মাল যে যোজনী আছে, মৌলের যোজনী সাধারণ যোজনী চেয়ে সাধারণ যোজনী চেয়ে তোমার কি কম হলে তোমার কি করতে হবে, এই কম হলে মাইনাস চার্জ, তো মাইনাস চার্জ তোমার কি করতে হবে, এই মাইনাস চার্জ কি তোমার কি ব্যবহার করতে হয়, মাইনাস চার্জ কি ব্যবহার করতে হয়। তাহলে মৌলের যোজনী যদি সাধারণ যোজনী চেয়ে যদি কম হয়, তাহলে তুমি মাইনাস চার্জ ব্যবহার করবা। যেমন ধরো অক্সিজেনের যোজনী হলো এখানে 2, তাহলে বাট আমরা এখানে অক্সিজেনের হাত ব্যবহার করছি কয়টা, একটা, মানে যোজনী 1 ব্যবহার করছি, তাহলে আমরা কি 1 কম ব্যবহার করছি। তা যেহেতু আমরা কি কম ব্যবহার করছি, তাহলে এখান থেকে আমরা কোন চার্জ দিব, মাইনাস চার্জ দিব। তাহলে এখানে অক্সিজেন যোজনী হলো কি হলো 2, কিন্তু আমরা ব্যবহার করছি 1, তাহলে যেহেতু কম ব্যবহার করছি, তাহলে যত কম ব্যবহার করবা তত মাইনাস কি তত দিতে হবে। তাহলে মৌলের যোজনী সাধারণ যোজনী চেয়ে কি যত কম হবে, কোন চার্জ ব্যবহার করতে হবে, মাইনাস চার্জ ব্যবহার করতে হবে। এটা তুমি সব জায়গায় কাজে লাগাতে পারবা। আচ্ছা আমরা এখন তুমি বলতে পারো যে ভাই নাইট্রোজেনের যোজনী তো
হলো সাধারণ যোজনী 3, কিন্তু আমরা এখানে তো 4 ব্যবহার করছি, তাহলে কি করব? তাহলে আমরা যেটা করব, এটা লেখো এখান থেকে এইভাবে লিখবা আর কি, মৌলের যোজনী, এটা কি মৌলের যোজনী, এটা কি মৌলের যোজনী সাধারণ, মৌলের যোজনী সাধারণ যোজনী চেয়ে, মৌলের যোজনী সাধারণ যোজনী চেয়ে, মৌলের যোজনী সাধারণ যোজনী চেয়ে তোমার কি বেশি হলে, তোমার কি বেশি হলে, তোমার কি বেশি হলে কি করবে? বেশি হলে কি প্লাস চার্জ, বেশি হলে কি প্লাস চার্জ কি করতে হবে? এই বেশি হলে কি প্লাস চার্জ কি ব্যবহার কি করতে হবে? বেশি হলে কি প্লাস চার্জ কি ব্যবহার করতে হবে। তাহলে যার সাধারণ যোজনী যত, তার সাথে যদি কি বেশি হয়, তাহলে কোন চার্জ ব্যবহার করবা? প্লাস চার্জ। তাহলে বলো নাইট্রোজেনের সাধারণ যোজনী কত? 3, কিন্তু এখানে তুমি ব্যবহার করছো কত? 4, তাহলে বেশি ব্যবহার করছো না? কত বেশি ব্যবহার করছো? 1, তাহলে এখানে প্লাস দিলা। নাইট্রোজেনের সাধারণ যোজনী হলো 3, তুমি এখানে ব্যবহার করছো কি চার্জ, তাহলে এখানে কি দিলা? প্লাস চার্জ দিলা। ইন্টারেস্টিং বিষয় হলো দেখো, এটা কিন্তু গঠন, এটা N2O5 এর গঠন, পরীক্ষা আসলে এটা N2O5 এর গঠন, এটাকে N2O5 এর গঠন। আচ্ছা, ইন্টারেস্টিং বিষয় হলো আমরা যখন N2O5 এর যখন লিখি, তখন কিন্তু আমরা N2O5 এর চার্জ কিন্তু কোনো কিছু লিখি না। তো চার্জ না কিছু না লেখা মানে কি চার্জ কত? 0। তো N2O5 এর কি চার্জ কি 0? হ্যাঁ 0। কিভাবে 0? দেখো এটা কি প্লাস, এটা কি মাইনাস, নিউট্রাল হয়েছে কিনা? হয়েছে। এখানে কি তোমার কি প্লাস, এটা কি মাইনাস, নিউট্রাল হয়েছে কিনা? হয়েছে। তার মানে এখানে তোমার কি এই যোগটা সঠিক। তাহলে N2O5 এর গঠন কি? N2O5 এর গঠন এটা হলো কি গঠন, এটা হলো কি গঠন। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে নাইট্রোজেনে কিন্তু তোমার 4টা হাতে আছে, তাই না? 4টা হাত মানে এখানে যোজনী 4-এ আছে, তাহলে এখানে 4টা যোজনী 4-এ আছে, কিন্তু জারণ মান কি 5। তো জারণ মান 5 কিভাবে মিলালা? তো জারণ মানের ক্ষেত্রে আমরা কি হিসাব করি? ধরো দুইটা পরমাণু যুক্ত আছে, তো যার হলো তড়িৎ ঋণাত্মতার মান বেশি, ইলেকট্রোম্যাগনেটটা তার দিয়ে সরে যাবে, তাহলে ওইদিকে আমরা কি মাইনাস চার্জ, আর তার বিরুদ্ধে দিকে তোমার কি কোন চার্জ হবে? তার বিরুদ্ধে দিকে কি প্লাস চার্জ হবে, তার বিরুদ্ধে দিকে প্লাস চার্জ হবে। হলো? ওকে ফাইন। তো আমরা যদি এখান থেকে যদি দেখি, তাহলে আমরা এখান থেকে এটা দেখি, তাহলে নাইট্রোজেন আর অক্সিজেন বলো। তো নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মতার মান হলো কি 3, আর অক্সিজেন হলো কি 3.5। তাহলে ইলেকট্রোম্যাগনেটটা কার দিকে সরে যাবে? অক্সিজেন দিকে। তাহলে এই বন্ধনটার জন্য আমরা এখানে কি অক্সিজেন দিয়ে তোমার কি আসবে? -1 আসবে, আর নাইট্রোজেন করে কি যাবে? প্লাস কি 1 যাবে, বুঝিও এটা কি +1 যাবে। আচ্ছা, এখন এখানে কি তোমার কি অক্সিজেন তড়িৎ ঋণাত্মতার মান বেশি, তাহলে এই বন্ধনের জন্য এখানে অক্সিজেন কি -1, আর নাইট্রোজেনের উপরে আরেকটা +1 অ্যাড হলো। তাহলে এই হাতের জন্য এদিকে কি অক্সিজেন কি -1, আর আরেকটা তোমার কি নাইট্রোজেনের কি +1 কি অ্যাড হলো। তাহলে এই অক্সিজেনের জন্য এই অক্সিজেন কি -1, আর এদিকে তোমার কি +1। তাহলে তুমি এখন হিসাব করো, তাহলে কয়টা তোমার কি +1 হলো? তাহলে 1 2 3 4 আর হলো কি 5। তাহলে নাইট্রোজেনের এখানে যে জারণ মান, এই নাইট্রোজেন জারণ মানটা কত হলো? +5 হলো। তাহলে নাইট্রোজেনের যোজনী 4 ঠিক আছে, বাট তোমার কি জারণ মান কত হবে? জারণ মান কি +5 হবে। তাহলে নাইট্রোজেনের যোজনী কখনো কি হতে পারে না? কখনো কি 5 হতে পারে না। নাইট্রোজেন ক্যান নেভার বি দ্য পেন্টাভ্যালেন্ট। নাইট্রোজেনের যোজনী কখনো কি 5 হতে পারে না। সর্বোচ্চ যোজনী 4 হতে পারে, কিন্তু জারণ মান কি হতে পারে? 5 হতে পারে, যেটা আমরা N2O5 এর গঠন থেকে দেখলাম। আরেকটা ইন্টারেস্টিং বিষয় তোমাকে শেখাই। তো নাইট্রোজেনের যে তোমার কি 5টা অক্সাইড, তাহলে এটা হলো কি N2O, এটা হলো তোমার কি NO, এটা হলো তোমার কি N2O3, এটা কি N2O4 বা যেটাকে আমরা NO2 বলি আর কি, আর এটা হলো তোমার কি N2O5, আর এটা N2O5। তাহলে নাইট্রোজেনের যে 5টা অক্সাইড, যত মনে আছে অধাতুর অক্সাইড কি হয়? অম্লীয় হয়। একটা ট্রিক্স শিখে তোমাকে, অধাতুর যে অক্সাইড মনে রাখো, এই অধাতুর যে অক্সাইড, এই অধাতুর অক্সাইড, তাহলে অধাতুর অক্সাইড, তাহলে অধাতুর অক্সাইড 2 রকম হয়। ধাতুর অক্সাইড তো কি হয়? ধাতুর অক্সাইড হলো ক্ষারীয় হয়, অত উভধর্মী হয়। তাহলে মনে রাখবা অতে অধাতু, অতে অধাতু, তাহলে অধাতুর অক্সাইড হবে কি? অম্লীয় অক্সাইড। তাহলে অধাতুর যে অক্সাইড, তাহলে অধাতুর অক্সাইড তোমার কি হবে? এই অধাতুর অক্সাইড হলো কি? অম্লীয় অক্সাইড। এই অধাতু অক্সাইড হলো কি? অম্লীয় অক্সাইড। তাহলে অধাতুর যে অক্সাইড, এটা কি? অম্লীয় অক্সাইড। তো অধাতুর অক্সাইড 2 রকম হতে পারে, অম্লীয় বা কি নিরপেক্ষ হতে পারে। তাহলে অধাতুর অক্সাইড অম্লীয় বা কি নিরপেক্ষ অক্সাইড হতে পারে। এন্ড আমি কিভাবে বুঝবো যে অধাতুর অক্সাইড কখন অম্লীয় হবে, কখন নিরপেক্ষ হবে, আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার উপায় আছে। তাহলে অধাতুর ক্ষেত্রে তো তোমার কি কেন্দ্রীয় পরমাণু, তাহলে কেন্দ্রীয় পরমাণু যেটা আছে, তাহলে কেন্দ্রীয় পরমাণু জারণ মান, কোন পরমাণু? এই যে অক্সাইড, ওই অক্সাইডের কেন্দ্রীয় যে পরমাণু, তাহলে কেন্দ্রীয় পরমাণুর তোমার কি কার মান? কেন্দ্রীয় পরমাণুর জারণ মান। কেন্দ্রীয় পরমাণু জারণ মান, এই জারণ মান +3 বা তার বেশি হলে, কেন্দ্রীয় পরমাণু জারণ মান বা +3 বা কি তার বেশি হলে অধাতুর অক্সাইড কি? অম্লীয় হবে। তাহলে কিভাবে বুঝা? তাহলে কেন্দ্রীয় পরমাণুর জারণ যে মান, এই জারণ মান কি +3 বা তার বেশি হলে অধাতুর অক্সাইড কি হবে? অম্লীয় হবে। আর নিরপেক্ষ কখন হবে? তাহলে কেন্দ্রীয় পরমাণু জারণ মান, তাহলে কোন পরমাণু? এটা কি অধাতুর অক্সাইডের মধ্যে, তাহলে যে অক্সাইড, ওই অক্সাইডের কেন্দ্রীয় পরমাণু, কোন পরমাণু? এই কেন্দ্রীয় পরমাণুর যে জারণ যে মান, এই কেন্দ্রীয় পরমাণুর জারণ যে মান, এই কেন্দ্রীয় পরমাণুর জারণ মান +3 এর কম হলে, মানে +3 কি কম হইতে হবে, +3 হওয়া যাবে না, +3 কি কম হলে এটা কি হবে? নিরপেক্ষ অক্সাইড হবে। তাহলে এখন তুমি নিজে নিজে সিদ্ধান্ত নাও, নাইট্রোজেনের এখানে কয়টা অক্সাইড আছে বলো? তাহলে নাইট্রোজেনের এখানে অক্সাইড আছে কি? 5টা, N2O, NO, N2O3, N2O4 আর N2O5 এটা আছে। তাহলে এখানে নাইট্রোজেন জারণ মান কি? +1, এটা কি +1, এখানে কি +1, এখানে কি +2, এখানে কি +3, এখানে কি +4, আর এখানে তোমার কি +5। তাহলে
এই জারমান কি 5টা আছে, তাহলে জারমান 5টার মধ্যে কেন্দ্রীয় বর্ণ তো নাইট্রোজেন। তো দেখো তো এই দুইটার ক্ষেত্রে জারমানটা, এই দুইটার ক্ষেত্রে যে জারণ যে মানটা, তাহলে এই দুইটার ক্ষেত্রে জার্মানটা তোমার কি 3-এর কম আছে কিনা, তাহলে এই দুইটার ক্ষেত্রে জার্মানটা কি 3-এর কম আছে, তাহলে এই যে জার্মানটা কি যদি 3-এর কম আছে, তাহলে এটা তোমার কি কোন অক্সাইড, এটা কি নিরপেক্ষ অক্সাইড, এটা কি কোন অক্সাইড, এটা কি নিরপেক্ষ অক্সাইড, এটা কি নিরপেক্ষ অক্সাইড, এটা কি নিরপেক্ষ অক্সাইড। আর বাকি যে 3টা আছে, এই বাকি 3টার ক্ষেত্রে জার্মানটা তোমার কি দেখো তো +3 বা তার বেশি আছে কিনা, তার জার্মান যেহেতু কি +3 বা কি তার বেশি আছে, এই +3 বা কি তার বেশি আছে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো কি অম্লীয় অক্সাইড। তাহলে নাইট্রোজেনের 5টি অক্সাইডের মধ্যে তোমার কি কয়টি অক্সাইড, এই 2টি অক্সাইড হলো কি নিরপেক্ষ অক্সাইড, আর বাকি 3টি হলো কি অম্লীয় অক্সাইড। এটা মাস্ট পাশে পাবাই। তাহলে কিভাবে হিসাব করবো, আমরা কেন্দ্রীয় পরমাণু জারমান যদি +3 এর বেশি হয় তাহলে অম্লীয় অক্সাইড, আর +3 যদি কি কম হয় তাহলে তোমার কি এটা তাহলে নিরপেক্ষ অক্সাইড হবে। এটা দিয়ে তুমি বের করতে পারবে। আরেকটা জিনিস তোমাকে শিখে রাখি, ধরো তোমাকে বললাম যে এখান থেকে এটা একটু বললাম, আর একটা প্রশ্ন দিই, এটা পরীক্ষা প্রশ্ন আসে, এইগুলাই আসে। তাহলে এখানে ধরো কি কার্বন মনোক্সাইড আর কি কার্বন ডাইঅক্সাইড, তাহলে বলো কার্বন মনোক্সাইডে এখানে কার্বনের জার্মান কি +2, আর কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জার্মান কি +4, তাহলে কোনটা কি অক্সাইড হবে, তাহলে কেন্দ্রীয় পরমাণু কার্বনের জারণ মান +3 এর কম কিনা, হ্যাঁ কম, তার মানে কার্বন মনোক্সাইড এটা কি অক্সাইড বলছিল বলতো কি, এটা নিরপেক্ষ অক্সাইড, এই কার্বন মনোক্সাইড কি এটি নিরপেক্ষ অক্সাইড। আর কার্বন ডাইঅক্সাইড যেটা আছে এটা তোমার কি হবে, এখানে যেহেতু জার্মান +3 বেশি, তাহলে কার্বন ডাইঅক্সাইড হলো কি এটি অম্লীয় অক্সাইড, এটা বের করতে পারবো। এই হলো গ্রুপ 2 এর, আর সরি গ্রুপ 15 এর তোমার কি অক্সাইডের এই তোমার কি ধর্ম, অক্সাইডের ধর্ম। ওকে, ধন্যবাদ।